প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে যখন কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন হারিয়ে যাচ্ছেন হতাশার গভীর অন্ধকারে, তখন জীবনের পথে এগিয়ে চলার যে অনুপ্রেরণা সেটা খুঁজে পেলেন তিনি এক প্রাচীন কাব্যের এক বীর যোদ্ধা চরিত্রের থেকে। এবং তারপর রচিত হলো একটার পর একটা কালজয়ী কবিতা এবং গল্প। আজকের আলোচ্য বিষয় সেই রকমই একটা বিষয় নিয়ে। সেই কবি হচ্ছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন এবং সেই চরিত্র হচ্ছেন ইউলিসেস। ইউলিসিস কবিতাটি বুঝতে গেলে সবার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে ইউলিসিস মানুষটা কে ছিলেন। তো প্রাচীন আয়োনিয়ান সাগরে অবস্থিত ছিল ইথাকা নামের একটা ছোট্ট দ্বীপ, এবং সেটা হচ্ছে গ্রিস দেশের অংশ। তো এই ছোট্ট দ্বীপ ইথাকার একজন বীর রাজা ছিলেন ওডিসিয়াস। এই ওডিসিয়াসকেই ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসেস। আমাদের কবিতাটাও যেহেতু ইউলিসেসকে নিয়ে, তাই কনফিউশন এড়ানোর জন্যে আমরা ইউলিসেস নামটাই ব্যবহার করব। ট্রয় দেশের রাজপুত্র প্যারিস যখন স্পার্টার রাজা মেনেলসের সুন্দরী রানী হেলেনকে নিয়ে পালিয়ে যায়, তখন স্পার্টার রাজা গ্রিস দেশের বিভিন্ন রাজা এবং বীর যোদ্ধাদেরকে নিয়ে এক বিশাল সেনাবাহিনী তৈরি করেন এবং ট্রয় দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ 10 বছর অবধি চলেছিল। হোমারের প্রাচীন মহাকাব্য দ্য ইলিয়াড এই গ্রিস এবং ট্রয়ের যে যুদ্ধ সেইটা নিয়েই তৈরি হয়েছিল, এবং এই যুদ্ধে ইউলিসেস ছিল একজন বীর যোদ্ধা, পরামর্শদাতা এবং কূটনীতিক। তার পরামর্শেই ট্রয়দেরকে প্রতারিত করার জন্যে বিখ্যাত ট্রোজান হর্স বা ট্রয়ের ঘোড়া নির্মিত হয়েছিল। 10 বছর ধরে এই যুদ্ধ চলার পর অবশেষে গ্রিস দেশের জয় হয়, এবং সেই যুদ্ধ থেকে ফিরে আসার যে পর্ব সেটাও চলে আরও 10 বছর ধরে। পথের মধ্যে অসংখ্য বাধা বিপত্তি অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়ে 10 বছর পর তিনি তার রাজ্য ইথাকায় ফেরেন, যেখানে তার জন্য অপেক্ষা করছিল তার প্রিয়তমা পত্নী পেনিলোপি এবং তার যুবক পুত্র টেলিম্যাকাস। হোমার তার মহাকাব্যে ইউলিসিসের গল্প ওইখানেই শেষ করলেও পরবর্তীকালে ইটালীয় কবি দান্তে ইউলিসিসের জীবনের গল্প আরও কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে অত্যাধিক অহংকার এবং আকাঙ্ক্ষার ফলে তার এক করুণ পরিণতি ঘটেছিল। হোমার এবং দান্তে এদের মহাকাব্যের ওপর ভিত্তি করেই লর্ড টেনিসন ইউলিসেস কবিতাটি লিখেছিলেন। এবারে আমরা এই পোয়েম সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নেব। এই পোয়েমটা লিখেছেন পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন। ইনি হচ্ছেন রানী ভিক্টোরিয়ার আমলের একজন বিশিষ্ট কবি। ইনি তার আমলের পোয়েট লরিয়াল ছিলেন। এই কবিতাটা তিনি লিখেছিলেন 1833 সালে, এবং কবিতাটি প্রকাশিত হয়েছিল 1842 সালে। এর অকেশন কি, কেন তিনি এই কবিতাটা লিখেছিলেন? দ্য ডেথ অফ টেনিসনস ফ্রেন্ড আর্থার হেনরি হালাম ইন 1833, অর্থাৎ আগেই বলেছি তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হালাম তার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার জন্যে, অনুপ্রেরণা পাওয়ার জন্যে তিনি এই ইউলিসেসের যে জীবন দর্শন সেটাকে অনুসরণ করতে শুরু করেছিলেন। আর তাছাড়াও ওই ভিক্টোরিয়ান আমলে যে সমস্ত সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট বা বৈজ্ঞানিক অগ্রগতি, জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, ভৌগোলিক অন্বেষণ অ্যান্ড দ্য এক্সপ্যানশন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে বৃদ্ধি, সেটা বারবার তার লেখায় ফুটে উঠেছে। এই পোয়েমটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। তোমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস পড়েছ, যেখানে যিনি বক্তা তিনি একাই শুধু কথা বলবেন, অন্য কোনো বক্তা থাকবে না, সেটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। তো এই পোয়েমটাও হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ।
এই পোয়েমে স্পিকারকে, বক্তাকে, বক্তা হচ্ছে ইউলিসেস নিজেই। আর লিসেনার কারা? লিসেনার হচ্ছে তার ওই যুদ্ধ থেকে বাড়ি ফেরার পথে তার যারা সহনাবিক এবং সহযোদ্ধারা যারা তার সাথে ছিল তারা হচ্ছে তার লিসেনার্স, এবং তার ছেলে টেলিমেকাসও তাদের মধ্যে ছিলেন, এবং তার সাথে সাথে আমরা যারা পাঠক তারা তো আছি। তাহলে চলো কবিতাটা শুরু করা যাক, আর দেখা যাক যে দীর্ঘ 20 বছর পর নিজের রাজ্যে ফিরে, নিজের বাড়িতে ফিরে ইউলিসিসের কেমন লাগছে। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। ইট লিটল প্রফিটস, কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল কিং, এক অলস রাজার মতন বসে থেকে কোনো লাভ নেই। বাই দিস স্টিল হার্থ, স্টিল মানে হচ্ছে স্থির, হার্থ মানে হচ্ছে ফায়ার প্লেস বা আগুন জ্বালানোর স্থান। তোমরা হয়তো সিনেমায় দেখে থাকবে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বাড়িতে আগুন জ্বালানোর স্থান থাকে, তো সেই রকমই ফায়ার প্লেসের পাশে বসে উনি বিশ্রাম নেন। তো সেই ফায়ার প্লেসের পাশে বসে তিনি বিশ্রাম নিতেন, কিন্তু এই রকম একটা অলস বিশ্রামমুখী জীবন তার ভালো লাগছে না। অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, রুক্ষ, ক্র্যাগ মানে হচ্ছে খাঁড়াই, উঁচু পাহাড়। অর্থাৎ ইথাকা যে রাজ্যটা সেটা হচ্ছে খাঁড়াই, রুক্ষ, উঁচু পাহাড়ে ভর্তি। তো সেখানকার মাটি অনুর্বর হওয়ায় সেখানে কোনো উদ্ভিদ, সবুজ গাছপালা জন্মায় না, তো সেই জন্যে সেই জায়গাটা হচ্ছে রুক্ষ। তো আসলে ইউলিসেস নিজের জীবনকে যেন এই ব্যারেন ক্র্যাগস বা এই অনুর্বর উঁচু খাড়াই পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন, যে এইভাবে বিশ্রামমুখী একটা জীবন, অলস জীবনযাপন করে তিনিও যেন অনুর্বর, আনপ্রোডাক্টিভ হয়ে পড়েছেন, যেটা তার একদমই ভালো লাগছে না। তার চারপাশের পরিবেশ তো তার একদমই ভালো লাগছে না। এবার তার রাজ্যের মানুষ সম্পর্কে তিনি কি ভাবছেন দেখো। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ। ম্যাচড অর্থাৎ আমার সঙ্গিনী হিসেবে, আমার ম্যাচ হিসেবে, আমার সঙ্গিনী হিসেবে কে রয়েছে? অ্যান এজেড ওয়াইফ, একজন বয়স্ক স্ত্রী। অর্থাৎ দীর্ঘ 20 বছর পর তিনি বাড়িতে ফিরেছেন, নিজের রাজ্যে ফিরেছেন। তার স্ত্রী বৃদ্ধা হয়ে পড়েছেন, কিন্তু এখন সেই স্ত্রী যে কিনা এত বছর ধরে তার জন্যে পথ চেয়ে বসেছিল, অপেক্ষা করে বসেছিলেন, এখন সেই স্ত্রীকেই কিন্তু তার আর ভালো লাগছে না। আই মেটে, মেটে মানে হচ্ছে মাপ করে, ন্যায় বিচার ভাগ করে দিই। অ্যান্ড ডোল, ডোল মানে হচ্ছে বন্টন করে দিই তাদের শাস্তি বা পুরস্কার। অর্থাৎ একজন রাজা হিসেবে তার যা করার উচিত সেইগুলো তিনি করেন। আনইকুয়াল লজ, অসমান আইন। আনটু আ স্যাভেজ রেস, স্যাভেজ মানে হচ্ছে বর্বর, অসভ্য, রেস মানে হচ্ছে জাতি। অর্থাৎ ইতাকার যে সমস্ত প্রজা বা জনসাধারণ তাদেরকে বর্বর বলা হচ্ছে, অসভ্য জাতি বলা হচ্ছে, এবং এদের জন্যে কোনো নির্দিষ্ট নিয়ম কানুন তৈরি করা কিংবা পরিচালনা করা সম্ভব নয়, সেই জন্যে এখানে আনইকুয়াল লস বলা হচ্ছে। তো এবার যিনি হচ্ছেন ইথাকার বীর রাজা, সেই ইউলিসেস, সে নিজের রাজ্যের প্রজাদেরকে বর্বর কেন বলছে? দেখো নিচের লাইনে, দ্যাট হোর্ড, যারা মজুত করে, হোর্ড মানে হচ্ছে সঞ্চয় করা বা মজুত করা, যারা খাদ্য কিংবা অর্থ মজুত করে, সঞ্চয় করে। অ্যান্ড স্লিপ, এবং ঘুমোয়। অ্যান্ড ফিড, এবং খায়। অ্যান্ড নো নট মি, এবং আমাকে তারা জানেই না। তো এখানে জানে না বলতে কি বোঝানো হচ্ছে? প্রজারা তাদের রাজাকে তো চিনবেই, কোনো সন্দেহ নেই, কিন্তু জানে না বলতে বোঝানো হচ্ছে যে রাজা এত বছর ধরে এত রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পেরিয়ে জীবন মৃত্যু অসংখ্য দুঃসাহসিক অভিযান তিনি করেছেন, সেই রাজাকে তারা বোঝেই না, জানেই না। তার কারণ হচ্ছে তারা শুধু খাদ্য মজুত করে, ঘুমায়,
জাগে, খায়, আবার খাদ্য মজুত করে, এইভাবে তারা নিজেদের জীবনগুলোকে পরিচালনা করছেন। তো তাদের রাজা হচ্ছে ইউলিসেস। এই জন্যে তিনি তাদেরকে বর্বর বলছেন। আই ক্যানট রেস্ট ফ্রম ট্র্যাভেল, ভ্রমণ থামিয়ে বিশ্রাম নিতে আমি পারি না। আর থামতে পারেন না বলেই তিনি এই জগৎটাকে আরও দেখতে চান। আর সেই জন্যেই সিংহাসনে বসে রাজ্য শাসন করতে তার আর ভালো লাগছে না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এই জীবনটিকে আমি শেষ বিন্দু অবধি পান করতে চাই কিংবা উপভোগ করতে চাই। এখানে লিজ বলতে বলা হচ্ছে কোনো একটা ওয়াইনের গ্লাসের নিচে যে সেডিমেন্ট জমে থাকে বা পড়ে থাকে, সেই সেডিমেন্টটাকে লিজ বলে। অর্থাৎ ইউলিসেস তার জীবনটাকে এখানে একটা ওয়াইনের গ্লাসের সঙ্গে তুলনা করছেন। কোনো একদম চূড়ান্ত মাতাল যেমন গ্লাসের একদম তলানিটুকুও ছাড়ে না, সেই শেষ অংশটুকু অবধি পান করে ফেলে, ঠিক তেমনই ইউলিসিসও তার জীবনের একদম শেষ বিন্দুটুকু উপভোগ করতে চাইছেন, অ্যাডভেঞ্চার করতে চাইছেন। কোনো কিছুকে অদেখা বা অজানা তিনি রাখতে চাইছেন না। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি অনেক আনন্দ করেছি, অনেক আনন্দ উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, অনেক কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমাকে ভালোবেসেছে, অর্থাৎ তার সহযোদ্ধা, তার সহনাবিক যারা তার সঙ্গে ছিল তাদের সাথেও। অ্যান্ড অ্যালোন, এবং যখন আমি একা ছিলাম তখনও। অর্থাৎ এই উভয় পরিস্থিতিতেই আমি অনেক আনন্দ করেছি, অনেক উপভোগ করেছি। অন শোর, সমুদ্রের তীরে। অ্যান্ড হোয়েন, এবং যখন। থ্রো স্কাডিং ড্রিফটস, স্কাডিং ড্রিফটস মানে হচ্ছে ঝোড়ো বাতাসে মেঘের দলের দ্রুত সরে যাওয়া। স্কাডিং মানে হচ্ছে ঝোড়ো বাতাসে দ্রুত সরে যাওয়া, আর ড্রিফট মানে হচ্ছে মেঘের দল। অর্থাৎ এখানে সমুদ্রে একটা প্রবল ঝড়ের আশঙ্কার কথা বলা হচ্ছে। প্রবল ঝড় উঠেছে এবং সেই ঝড়ে মেঘের দলগুলো খুব তীব্র বেগে ছুটে চলেছে। দ্য রেইনি হায়াডিস, দ্য রেইনি অর্থাৎ সেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে। হায়াডিস মানে হচ্ছে 7টি নক্ষত্রের একটি দল বা নক্ষত্রপুঞ্জ। অর্থাৎ প্রাচীন গ্রিক মাইথোলজি অনুসারে এই 7টি নক্ষত্রপুঞ্জ যখন দেখা যেত আকাশে, তখন প্রবল ঝড় বৃষ্টি এবং সমুদ্র উত্তাল হয়ে উঠত, এমনটা বিশ্বাস করত তখনকার দিনের নাবিকরা। তো এই 7টি নক্ষত্রপুঞ্জকেই এখানে সমুদ্রের ঝড়ের এখানে কারণ হিসেবে দেখানো হচ্ছে। ভেক্স দ্য ডিম সি, ভেক্স মানে হচ্ছে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। দ্য ডিম সি, ডিম মানে হচ্ছে ম্লান হয়ে যাওয়া, সি মানে সমুদ্র। অর্থাৎ সমুদ্রের যে সুন্দর আবহাওয়া পরিবেশ সেটা ম্লান হয়ে গিয়েছে এই মেঘেদের দলের কারণে, এবং যে তীব্র যে ঝড় বৃষ্টির যে একটা আশঙ্কা দেখা দিয়েছে সেইটার কারণে। এবং এই সমস্ত অভিজ্ঞতা, রোমাঞ্চ আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। আই অ্যাম বিকাম এ নেম, আমি একটি নামে, একটি কিংবদন্তিতে পরিণত হয়েছি। এবারে তিনি ব্যাখ্যা করছেন যে কিভাবে তার এই খ্যাতি তৈরি হলো। ফর অলওয়েজ রোমিং, সর্বদা ঘুরে বেড়ানোর জন্যে। উইথ এ হাংরি হার্ট, হাংরি হার্ট মানে হচ্ছে ক্ষুধার্ত হৃদয়। একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে সর্বদা ঘুরে বেড়ানোর জন্যে। এখানে ক্ষুধার্ত হৃদয় বলতে বোঝানো হচ্ছে তার যে অজানাকে জানা, অদেখাকে দেখা, এবং যে নলেজ গেইন করার তার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তিনি সর্বদা ঘুরে বেরিয়েছেন। মাচ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি। অ্যান্ড নোন, এবং অনেক কিছু জেনেছি। সিটিজ অফ মেন, মানুষের তৈরি নগরী। অ্যান্ড ম্যানার্স, এবং তাদের আচার আচরণ। ক্লাইমেটস, জলবায়ু।
কাউন্সিলস, সেখানকার গোষ্ঠী, সভা পরিষদ, গভর্নমেন্টস, সেখানকার সরকার প্রশাসন, সব কিছু আমি দেখেছি। এই সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছে। মাই সেলফ নট লিস্ট, এবং যেখানে যেখানে আমি গিয়েছি আমাকে ছোট করে ক্ষুদ্রভাবে তো দেখা হয়নি, বাট অনার্ড অফ দেম অল, কিন্তু যেখানে যেখানে আমি গিয়েছি সেখানে তারা প্রত্যেকে আমাকে খুবই সম্মান জানিয়েছে। কিন্তু নিজের মাতৃভূমি ইথাকাতে তিনি হতাশ। এখানে তার মর্ম কেউ বুঝল না। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে সহযোদ্ধা, এবং আমি পান করেছি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ সুধা। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। তাহলে সেই যুদ্ধটা কোথায় হয়েছিল? ফার, অনেক দূরে। অন দ্য রিঙ্গিং প্লেন্স, প্লেন মানে সমতল ভূমি, রিঙ্গিং মানে প্রতিধ্বনিত, অর্থাৎ যে সমতল ভূমিতে অস্ত্র শস্ত্রের শব্দে এবং ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছিল। অফ উইন্ডি ট্রয়, ট্রয়ের মাটির ঝটিকা ক্ষুব্ধ যে যুদ্ধক্ষেত্র সেইখানে। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, অর্থাৎ যাদের যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আমি তাদের প্রত্যেকের অংশ। অর্থাৎ এখানে ইউলিসেস বলতে চাইছে যে যে সমস্ত রোমাঞ্চ, যে সমস্ত অভিজ্ঞতার তিনি সম্মুখীন হয়েছেন সেই সমস্ত অভিজ্ঞতার কিছু কিছু ছাপ তার চরিত্রে রয়ে গেছে। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ। আর্চ মানে হচ্ছে একটা গোল দরজা কিংবা তোরণ। ইয়েট, তবুও, অল এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতাই হচ্ছে একটা তোরণের মতন। হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস, ঝিলিক দেয়, ঝিলমিল করে ওঠে, ঝিলিক দেয়, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। কোন ওয়ার্ল্ড? যে ওয়ার্ল্ডটা এখনও পর্যন্ত ট্র্যাভেল করা হয়নি, সেই অদেখা অজানা জগৎটা সেই তোরণের মধ্যে দিয়ে উঁকি দেয়। হুজ মার্জিন ফেডস। মার্জিন মানে সীমারেখা, ফেড মানে বিলীন হয়ে যাওয়া। যার সীমারেখাগুলো বিলীন হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার, সব সময়ের জন্যে। হোয়েন আই মুভ, যখন আমি অগ্রসর হই। অর্থাৎ এই বিস্ময় ভরা যে জগৎটা, এর সমস্ত কিছুকে জানার জন্যে, অভিজ্ঞতা অর্জনের জন্যে এবং জ্ঞান অর্জনের জন্যে যখন আমি অগ্রসর হই তখন এর সীমারেখা কিছুতেই যেন শেষ হয় না। এই প্রক্রিয়াটা, অজানাকে জানা, অদেখাকে দেখা, এই প্রক্রিয়াটা একটা অন্তহীন প্রক্রিয়া। টেনিসন এইখানে ইউলিসিসের কথার মধ্যে দিয়ে তৎকালীন যে ভিক্টোরিয়ান যুগের যে মানসিকতা সেইটাকেও কিন্তু এখানে দেখাচ্ছেন। অতীতের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা রোমন্থন করে ইউলিসেস এবার তার বর্তমান যে পরিস্থিতি সেটার কথা বলছেন। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। এইভাবে থেমে যাওয়া, একটা সমাপ্তি টেনে দেওয়া বড়ই একঘেয়ে, বিরক্তিকর। টু রাস্ট আনবার্নিশড। বার্নিশ মানে হচ্ছে কোনো ধাতব বস্তু যখন পালিশ করে সেটাকে চকচকে করে রাখা হয় সেটাকে বলা হয় বার্নিশড বা পালিশ। আর আনবার্নিশড মানে হচ্ছে পালিশহীন। আর রাস্ট মানে হচ্ছে জং ধরে যাওয়া। অর্থাৎ কোনো একটা ধাতব বস্তু যখন তার পালিশ নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহারে না থাকার জন্য সেটাতে জং ধরে যায়। নট টু শাইন ইন ইউজ, এবং দীর্ঘদিন ব্যবহার না করার ফলে সে তার যে স্বাভাবিক ঔজ্জ্বল্য সেটা হারিয়ে ফেলে। অর্থাৎ ইউলিসিস নিজের জীবনকে এখানে একটা ধাতব তরবারির সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ কোনো এক ধাতব তরবারি যেমন দীর্ঘদিন ব্যবহার না করলে সে তার ঔজ্জ্বল্য এবং ধার হারিয়ে ফেলে এবং ব্যবহারের আর কোনো উপযোগী থাকে না, ঠিক সেই রকমই একটা স্থির এবং বৈচিত্র্যহীন জীবনেরও তেমন কিন্তু কোনো মূল্য থাকে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়্যার লাইফ, যেন শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়াই জীবন। অর্থাৎ এখানে ইথাকাবাসীদের সেই বৈচিত্র্যহীন জীবনের কথা ইউলিসেস উল্লেখ করছেন।
লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল। অর্থাৎ জীবনের ওপর জীবন চাপিয়ে যদি অনেকগুলো জীবনও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলেও এই পৃথিবীর সমস্ত রোমাঞ্চ, রূপ, রস, গন্ধকে উপভোগ করার জন্যে সেই একাধিক জীবনের সময়টুকুও কম পড়বে। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স। এবং আমার কাছে তো আছে মোটে একটি জীবন, আর সেই জীবনেরও অল্প কিছু মাত্র দিনই অবশিষ্ট রয়েছে, কারণ তিনি এখন বৃদ্ধ। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। ইটার্নাল সাইলেন্স মানে হচ্ছে চিরন্তন নিস্তব্ধতা, অর্থাৎ মৃত্যু। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘণ্টাকে সঞ্চয় করে রাখা হয়। সামথিং মোর। এবং সেই ঘণ্টাগুলো, সেই মুহূর্তগুলো তখনই অর্থপূর্ণ হবে যখন সেগুলোকে আরও বেশি ভালো কোনো মহৎ উদ্দেশ্যে কাজে লাগানো হবে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। ব্রিঙ্গার মানে হচ্ছে বাহক, যে নিয়ে আসে। অফ নিউ থিংস, নতুন নতুন জিনিস, অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান সঞ্চয়, নতুন নতুন অ্যাডভেঞ্চার, এই সমস্ত কাজেই যদি ওই মুহূর্ত এবং ঘণ্টাগুলোকে ব্যবহার করা যায়, তাহলেই ওই সময়গুলোর মাহাত্ম্য প্রকাশ পায়। আর এই দামি মুহূর্তগুলোকে ইউলিসেস একটা ছোট্ট দ্বীপের মধ্যে কাটাতে চাইছেন না। অ্যান্ড ভাইল ইট ওয়্যার। ভাইল মানে হচ্ছে কাপুরুষোচিত, এবং এটা আমার জন্যে যথেষ্ট কাপুরুষোচিত হবে। ফর সাম 3 সানস। 3 সানস মানে হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর 3 বার প্রদক্ষিণ করা, অর্থাৎ 3 বছর। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি হয়তো আর 3 বছর বাঁচব, তো এই 3 বছর সময়ের জন্যে টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। তো নিজের যে সময়গুলো, সেইগুলোকে স্টোর করে রাখা, নিজের যে শক্তি সেগুলোকে স্টোর করে রাখা, মজুত করে রাখা তার স্বভাব বিরুদ্ধ, তার পক্ষে এটা কাপুরুষোচিত হবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। অ্যান্ড দিস গ্রে স্পিরিট। গ্রে মানে হচ্ছে ধূসর। এখানে গ্রে বলতে তার বয়স এবং অভিজ্ঞতাকে বোঝাচ্ছে, আর স্পিরিট মানে হচ্ছে তার যে অন্তর আত্মা, সেইটাকে বোঝাচ্ছে। অর্থাৎ তিনি আজ অবধি যে সমস্ত অ্যাডভেঞ্চার এবং এই পৃথিবীর বিভিন্ন স্থান দর্শন করে যা সমস্ত অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তার যথেষ্ট বয়স হয়েছে, তার অভিজ্ঞতাও যথেষ্ট বেশি, কিন্তু তা সত্ত্বেও তার যে স্পিরিট, তার যে আত্মা, সেটা এখনও পর্যন্ত ইয়ার্নিং অর্থাৎ আকাঙ্ক্ষা করে, ইন ডিজায়ার অর্থাৎ তীব্র একটা ইচ্ছা, নতুনকে জানার তার একটা যে তীব্র যে ইচ্ছা, সেটা কিন্তু আকাঙ্ক্ষা তিনি করেন। তা কী সেই ইচ্ছা? টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। জ্ঞানের অন্বেষণে আমি ভ্রমণ করতে চাই একটি খসে পড়া তারার মতো। সিঙ্কিং স্টার হচ্ছে খসে পড়া তারা, যা আকাশ ছাড়িয়ে দিগন্তরেখার ওপারে গিয়ে অদৃশ্য হয়ে যায়। সিঙ্কিং স্টার হচ্ছে একটি দুষ্প্রাপ্য কিন্তু স্বর্গীয় মহৎ ধারণার প্রতীক, যা নাগালের বাইরেই থেকে যায়। জ্ঞানের সাধনাও ঠিক তেমনই একটি অন্তহীন এবং অধরা যাত্রা, যাকে সম্পূর্ণরূপে অর্জন করা অসম্ভব। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। আমি আরও অনেক বেশি জ্ঞান অর্জন করতে চাই, এমনকি হিউম্যান থট, মানুষের মন যা কল্পনা করতে পারে না তার চেয়েও বেশি। এই লাইনগুলোর মধ্যে দিয়ে ইউলিসিসের মনের যে অবস্থা সেটা প্রকাশ পাচ্ছে। তিনি ইথাকার ছোট্ট দ্বীপে সীমাবদ্ধ থাকতে চান না, তিনি আরও অনেক বেশি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা অর্জন করতে চান, এবং তাতেই তার জীবনের পরিতৃপ্তি। মনের পরিতৃপ্তির জন্যে তিনি কি আবার বেরিয়ে পড়বেন অজানা পথের উদ্দেশ্যে, নাকি অতৃপ্ত মনে বাধা পড়ে থাকবেন তার এই ছোট্ট দ্বীপে তার স্ত্রী এবং সন্তানের সঙ্গে? সেটা জানতে আমরা এর পরের ভিডিওতে দেখে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা যদি আমার কাছে প্রাইভেটে পড়তে চাও
তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারো।